নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বিহারে কিন্তু এবার রাহুল গান্ধী, তেজস্বী যাদব একসাথে নামছেন এবং ভারত জোড়ো ন্যায় যাত্রা, যেটার একদম প্রভাব পড়েছিল কিন্তু 24-এর লোকসভা নির্বাচনে, একদম কংগ্রেসের আসন সংখ্যা সারা দেশ থেকে প্রায় ডবল হয়ে গিয়েছিল, সেইটা কিন্তু আরো একবার বিহারের ক্ষেত্রে একই স্ট্র্যাটেজি নিচ্ছেন রাহুল গান্ধী এবং রাহুল গান্ধীর সঙ্গে এবার থাকছেন কিন্তু তেজস্বী যাদব। অর্থাৎ আইএনডিআইএ জোটের একটা বড় সড়ো পদক্ষেপ কিন্তু রীতিমতন বিহারে যে ইলেকশন কমিশন যে এসআইআরটা জারি করেছে সেটার বিরুদ্ধে রীতিমতন পথে নামা, যেখানে আমরা দেখতে পাচ্ছি একদম যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে অভিযোগ উঠছে যে একদম ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে তারা 65 লক্ষ মানুষকে ইতিমধ্যেই একদম ইলেকশন কমিশনের যে নতুন লিস্ট তৈরি হচ্ছে, ভোটার তালিকা তৈরি হচ্ছে, সেখান থেকে বাদ দিয়ে দিয়েছে। সেই অভিযোগের ঠিক পাল্টা দেওয়ার জন্য কিন্তু একদম রাহুল গান্ধী, তেজস্বী যাদব এবং শুধু তারা দুজন নয়, তারা ডাক দিয়েছে যে বিহারে বিজেপি বিরোধী যে কোনো শক্তি, যে কোনো রাজনৈতিক দল, যে কোনো সাধারণ মানুষ তাদের সঙ্গে যুক্ত হতে পারেন। বিভিন্ন শহর ঘোরা হবে, বিহার রাজ্যের বিভিন্ন শহর, বিভিন্ন গ্রাম ঘোরা হবে এবং 15 দিন ব্যাপী একটি একদম রীতিমতন হেঁটে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব তারা কিন্তু জনসংযোগ করবেন। তেমনই কিন্তু একটা খবর। এবং বিহারে মানুষকে যেভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, সেই খবরটা বিভিন্ন মানুষের কাছে, সাধারণ ভোটারদের কাছে ছড়িয়ে দেবেন। কোথাও গিয়ে এই মুহূর্তে একটা মোক্ষম চাল আইএনডিআইএ জোটের পক্ষ থেকে দিচ্ছেন রাহুল গান্ধী, তেজস্বী যাদব। সেই নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন শেষ অবধি দেখুন এবং এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা পদক্ষেপ তেমনই কিন্তু মনে করছে রাজনৈতিক পরিমণ্ডল। অবশ্যই সেই সমস্ত আলোচনা তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের ফ্রেন্ড সার্কেলে। আপনারা জানেন যে বিহারে কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে গত মাসে একদম জুন মাসের শেষ দিকে একটা নতুন সার্কুলার জারি হলো যে এসআইআরটা কি, যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যেটার মাধ্যমে নতুন ভাবে ভোটার তালিকা সংশোধন করবে ভারতবর্ষের নির্বাচন কমিশন। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ সেটা হচ্ছে যে গত বছর যখন লোকসভা ভোট হলো এবং একদম 1 বছর প্রায় 1.5 বছর বাদে বিধানসভা ভোট আছে বিহারে, এবং সেটা কিন্তু নভেম্বর মাসে, ঠিক তার 2 মাস আগে, ঠিক তার 3 মাস আগে কেন হঠাৎ করে এই ধরনের একটা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন তৈরি করার একটা প্রক্রিয়া শুরু করতে চলেছে বিহারে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া? এই প্রশ্নটা তুললো প্রথম তেজস্বী যাদব এবং রাহুল গান্ধী, এবং তার পরবর্তীতে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একই কথা বললেন যে বিহারটা আসলে টার্গেট নয়, টার্গেট পরবর্তীতে বাংলা। এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একই ছবি আমরা দেখলাম যে সারা ভারত জুড়ে এসআইআর হবে, ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে। সুতরাং বুঝতেই পারছেন যে সেই এসআইআর এবং তার ভিত্তিতে যে নাম বাদ যাচ্ছে, মূলত যে অভিযোগটা উঠছে আইএনডিআইএ জোটের পক্ষ থেকে, যে সংখ্যালঘু সম্প্রদায়, পিছিয়ে পড়া সম্প্রদায়, দলিত সম্প্রদায়, এই ধরনের মানুষরা কিন্তু ভারতীয় জনতা পার্টিকে ভোটটা দেয় না, এবং সেই মানুষদের ভোট বিভিন্ন অছিলায় যাতে না থাকে একদম ভোটার তালিকায়, সেই চেষ্টাটাই কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টি করছে, এবং সেটা কিন্তু তারা করাচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দিয়ে। অর্থাৎ একদম সরাসরি রাহুল গান্ধী যে অভিযোগটা তুলছেন যে মহারাষ্ট্রের ক্ষেত্রে, হরিয়ানার ক্ষেত্রে তারা যেটা করেছিল যে ভুয়ো ভোটার ঢুকিয়েছিল, দিল্লির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে বহু সংখ্যক ভুয়ো ভোটার ঢুকিয়েছে তারা, এবং এইখানে এবার কিন্তু একদম সরাসরি ভুয়ো ভোটার ঢোকানোর আগে সঠিক ভোটার কিন্তু তাদের যারা অ্যান্টি ভোটার, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যারা অ্যান্টি ভোটার, তাদেরকে সম্পূর্ণভাবে কিন্তু তালিকা থেকেই বাদ দিয়ে দিতে চাইছে ভারতীয় জনতা পার্টি। এই অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাহুল গান্ধী এবং ইন্ডিয়া জোটের বিভিন্ন মুখ। সেই নিয়ে আমরা দেখতে পেয়েছি সংসদে বাদল অধিবেশনের শুরু থেকেই কিন্তু একদম এসআইআর নিয়ে একদম আন্দোলন চলছে সংসদের অভ্যন্তরে এবং সংসদের বাইরেও। এবার আমরা যে খবরটা উঠে আসছে, একদম নতুন খবর, একদম গুরুত্বপূর্ণ খবর, একটা সিদ্ধান্ত হয়েছে বিহারে অলরেডি কিন্তু আরজেডি নেতা তেজস্বী যাদব তিনি বলে দিয়েছেন যে এইভাবে যদি এসআইআর প্রক্রিয়াটা চলে তাহলে কোনোভাবেই তারা কিন্তু ভোটেও লড়বেন না, অর্থাৎ ভোট বয়কট করবেন তারা, তেমন ডাকও দিয়েছেন তেজস্বী যাদব। এবং এইখান থেকে আন্দোলন যে আরো তীব্রতর হচ্ছে এবং সেই রকম পরিকল্পনা করছে আইএনডিআইএ জোট, সেটা স্পষ্ট। তার কারণ একদম সরাসরি আপনারা খবর দেখতে পাচ্ছেন, 15 দিন ধরে হবে যাত্রা, থাকবেন তেজস্বী যাদবও ভোটমুখী বিহারে এসআইআর ইস্যুতে যাত্রা করবেন রাহুল। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই খবর। তারপর তাতে লেখা আছে একদম হাত শিবিরের কর্মসূচি হলেও বিহারের সমস্ত বিজেপি বিরোধী দলগুলো এই যাত্রায় অংশ নেবে বলে খবর। অর্থাৎ বিহারে কিন্তু অবশ্যই আমরা জানি যে বিজেপি বিরোধী শক্তি বলতে বামেরা রয়েছে বিহারের বিধানসভা এখনো পর্যন্ত, সিপিআইএম এর এমএলএ রয়েছে, সিপিআইএমএল তাদের এমএলএ রয়েছে, সিপিআই তাদের এমএলএ রয়েছে, এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেই ভোটগুলো এবং সেই সিটগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাই যেমন ঠিক দীপঙ্কর ভট্টাচার্য সিপিআইএমএল এর সাধারণ সম্পাদক সর্বভারতীয় স্তরে, তিনিও কিন্তু একদম সরাসরি তেজস্বী যাদব রাহুল গান্ধীর পাশে থেকেছেন। গত কয়েকদিন আগে যে যাত্রাটা হলো, বিক্ষোভ কর্মসূচিটা হলো, ঠিক তেমন ভাবেই যাত্রা বিক্ষোভ কর্মসূচি আবারও হবে 15 দিন ধরে। এখানে একদম সম্পূর্ণ যা জানা যাচ্ছে যে একদম আগস্টের মাঝামাঝি সময় থেকে এই একদম 15 দিন ব্যাপী
সেপ্টেম্বরের শুরু পর্যন্ত এই কর্মসূচি চলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যে যে শহরগুলোতে এই পদযাত্রা রাহুল গান্ধী তেজস্বী যাদবরা করবেন তাতে কিন্তু সাসারাম, নওদা, গয়া এবং পাটনা এই 4টি শহর অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে টাচ করবেন তারা। এবং তার সঙ্গে অবশ্যই যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি, মানুষের সঙ্গে জনসংযোগ করা, মানুষের ডোর টু ডোর পৌঁছে যাওয়া। রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা, তিনি হঠাৎ বিহারে গ্রামে গ্রামে শহরে শহরে ঘুরছেন, এই ছবিটা প্রতিষ্ঠা করা এবং মানুষকে তার সম্বন্ধে সচেতন করা। শুধু তাই নয়, একদম যাত্রা শেষে তিনি কিন্তু পাটনা শহরে দাঁড়িয়ে একটি কর্মসূচি করবেন এবং একদম জনসভা করবেন, যেখান থেকে সাধারণ মানুষকে বিজেপি তাদের যে একটা চক্রান্ত সেটা সম্বন্ধে তিনি কিন্তু ওয়াকিবহাল করবেন, তেমনই মনে করছে দেশের রাজনৈতিক পর্যবেক্ষকরা। এবং এই মুহূর্তে ঠিক তেমনই ফল পেতে চলেছেন রাহুল গান্ধী, তেজস্বী যাদব, INDIA জোট। ঠিক যেমন ভাবে এই একদম ভারত জোড়ো ন্যায় যাত্রা, যেটার ফলবর্তীতে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম রাহুল গান্ধী কন্যাকুমারী থেকে মহারাষ্ট্র প্রত্যেকটা জায়গায় কিন্তু গিয়েছিলেন এবং পশ্চিমবঙ্গেও তিনি এসেছিলেন। সুতরাং সেই যে একটা যাত্রা এবং তার যে ফলটা কিন্তু অবশ্যই পাওয়া গেছিল 2024-এর লোকসভা ভোটে, তার প্রভাবটা কিন্তু অবশ্যই পড়েছিল। ঠিক তেমন ভাবে আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2024-এর ভোটের আগে তিনিও কিন্তু একটা রীতিমতন জনগণের কাছে পৌঁছে যাওয়ার কর্মসূচি নিয়েছিলেন। বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে তিনি কিন্তু একদম রীতিমতন রোড শো করে বেরিয়েছিলেন এবং সেই জায়গা থেকে কিন্তু একদম এই মুহূর্তে আবারও তেজস্বী যাদব একই পদ্ধতি নিচ্ছেন এবং রাহুল গান্ধী তেজস্বী যাদবের সঙ্গ দিচ্ছেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তেজস্বী যাদব হবেন কিন্তু পরবর্তী মুখ্যমন্ত্রী বিহারে। INDIA জোট জিতলে কিন্তু সেই খবরটাই ঘটবে। এইটাই কিন্তু এখন এই মুহূর্তে পরিস্থিতি এবং এই মুহূর্তে বিহারে কিন্তু খুব একটা অবস্থা ভালো নয়। NDA সরকারের, আপনারা জানেন যে NDA সরকার কিন্তু বেশ কয়েকটা নাস্তানাবুদ। নীতিশ কুমার এই মুহূর্তে যদি মুখ্যমন্ত্রী হতে না পারেন, তার নীতিশ কুমার যে NDA জোটও ছেড়ে দিতে পারেন যে কোনো মুহূর্তে, সেটা নিয়ে যেমন মোদী সরকার চিন্তায় রয়েছে, ঠিক তেমন ভাবেই কিন্তু নীতিশ কুমারকে আর মুখ্যমন্ত্রী রাখতে চাইছে না ভারতীয় জনতা পার্টি। এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি কখনো চিরাগ পাসওয়ান, কখনো সম্রাট চৌধুরী, বিজেপি নেতা, তারা তাদের মতন করে বিভিন্ন কথা বলছেন। চিরাগ পাসওয়ান কয়েকদিন আগেই হঠাৎ করে বিহার সরকারের জঙ্গল রাজ সরকার চলছে, তার লজ্জা করে, তার ঘৃণা হয়, এমন সরকারকে তিনি সমর্থন করছেন, এমন কথাবার্তা বলে দিয়েছেন চিরাগ পাসওয়ান। সুতরাং বুঝতেই পারছেন বিহারের সামগ্রিক পরিস্থিতিটি কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা চাপে ভারতীয় জনতা পার্টির কাছে এবং বিহার তাদের কিন্তু হাতছাড়া করা কোনোভাবেই চলবে না। তার কারণ 12 জন সাংসদ কিন্তু রীতিমতন ধরে রাখতে হবে ভারতীয় জনতা পার্টিকে, যাদের মাধ্যমে রীতিমতন কেন্দ্রের সরকার চলছে নরেন্দ্র মোদীর সরকার। এবং সেই বিহারে যদি কোনোভাবে ভারতীয় জনতা পার্টি হেরে যায়, সম্রাট চৌধুরী, চিরাগ পাসওয়ান তারা কোনোভাবে কিন্তু নীতিশ কুমারের একটা সাবস্টিটিউট হতে পারেন না এবং নীতিশ কুমারকে কিন্তু এই মুহূর্তে আর ভারতীয় জনতা পার্টি কিংবা অন্যান্য যারা শরিক দল তারা কেউই চাইছেন না। সুতরাং সেই জায়গা থেকে ভোট কাটাকাটির মাধ্যমে এবং অবশ্যই জনপ্রিয়তার নিরিখে INDIA জোট তারা এগিয়ে যাবে না, তো এই প্রশ্নটা কিন্তু অবশ্যই বিহারে ঘুরে বেড়াচ্ছে। এবং তার সঙ্গে একদম সরাসরি যে ছবিটা উঠে আসছে যে বিহারে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেভাবে একদম 65 লক্ষ মানুষের নাম প্রথমবারই একদম SIR থেকে বাদ দিয়ে দিল। 24শে জুন থেকে 24শে জুলাই পর্যন্ত এই প্রক্রিয়া হয়ে গিয়েছে এবং 1 আগস্ট সেটা কিন্তু একটা ড্রাফট ভোটার লিস্ট বেরোবে। তখন আমরা যা জানতে পারবো একদম প্রাইমারি কিন্তু জানা যাবে যে সামগ্রিকভাবে কত মানুষের নাম বাদ পড়লো, যে আগের ভোটার তালিকা ছিল এবং পরের ভোটার তালিকার মধ্যে কিভাবে ভোটার তালিকা সংশোধন হয়েছে সে ছবি আমরা আপনাদের দেখিয়েওছি বিভিন্ন সময় এবং বিভিন্ন খবর উঠে এসেছে যে বিহারে একদম BLOরা নিজেরাই যেমন ইচ্ছা ফর্ম ফিল আপ করে দিচ্ছেন, কারোর কোনো সিগনেচার, কারোর কোনো ডকুমেন্টস দিচ্ছেন না এবং সেই ক্ষেত্রে ডকুমেন্টস দেওয়ার ক্ষেত্রে তারা আবার আধার কার্ডটাকে নেবেন না, অর্থাৎ আধার কার্ড দিয়ে শুধু ভোটার তালিকায় নাম তোলা যাবে, সেই নিয়ে তো সুপ্রিম কোর্টে এক দফা চলছেই। এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপাতত ড্রাফট ভোটার লিস্ট যখন একদম ইলেকশন কমিশন বের করবে 1 আগস্ট, ঠিক তার আগের দিনই কিন্তু একটা মোক্ষম চাল চেলেছেন তেজস্বী যাদব, রাহুল গান্ধীরা বিহারে 15 দিন ব্যাপী একটা তারা কিন্তু পদযাত্রা করবেন এবং একদম সরাসরি বিহারের যে SIR সেটা মানুষকে বোঝাবেন, বিহারের SIRটা মানুষের ক্ষতি করতে চাইছে কিভাবে সেইটা মানুষকে তারা বোঝাবেন। এইটাই কিন্তু জনসংযোগের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাল হিসাবেই দেখছেন কূটনৈতিক মহল। এবং অবশ্যই বিজেপি বিরোধী ভোটটাকে একত্রিত করা, অর্থাৎ যে ভোটটা কেটে সরে গিয়েছে সেই ভোটটাকে তো আর ধরে রাখা যাবে না, অর্থাৎ সেই জায়গা থেকে 65 লক্ষ মানুষের ভোট সম্পূর্ণটাই যে একদম RJD বা INDIA জোটের বিভিন্ন দল পেত তেমন আমরা বলছি না, কিন্তু একদম সরাসরি যে বিজেপি বিরোধী ভোট সেটার থেকে বেশ কিছুটা সেটা যাতে স্ক্যাটার না হয়ে যায়, সেটা যাতে বিভিন্ন দিকে ছড়িয়ে না পড়ে, সেই চেষ্টাটা করা জনসংযোগের মাধ্যমে, এইটাই বোধহয় এই যাত্রার একদম মূল লক্ষ্য। আমরা অবশ্যই নজর রাখবো যে সংসদে বাদল অধিবেশন 12 তারিখে শেষ হবে, 12ই আগস্ট, তারপর 15ই আগস্ট এবং তার পরবর্তীতে বিহারে একদম যে ন্যায় যাত্রা এবং তার সঙ্গে রীতিমতন বিহারের SIRটা তার বিরোধিতা করে যে যাত্রা সেটা কতটা ফলপ্রসূ হয় এবং বিহার ভোটে তার কতটা প্রভাব পড়ে, সেদিকে কি হচ্ছে ঘটনাটা অবশ্যই আপনাদের জানাতে থাকবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই আপনাদের মতামত সামগ্রিক
সার্বিক যে প্রতিবেদন তার পরিপ্রেক্ষিতে আপনারা লিখুন, আপনারা অবশ্যই জানান কমেন্ট বক্সে কমেন্ট করে। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই জয়েন বাটন ক্লিক করে আমাদের প্রাইম মেম্বারশিপ নিয়ে নিন। ধন্যবাদ।